নমস্কার, নিউজ নাইট প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে আসছি, চোখ রাখছি খবরে। একটি জাতির ইতিহাসে ৭৫ বছরের ইতিহাসে চোখের পলকে চলে যায়, তবে ভারত সম্পর্কে এটা বলা যাবে না। এই সময় কালে চেতনা জাগ্রত হয়েছে ভারতের। ৭৬তম প্রজাতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে উল্লেখ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভাষণে এক দেশ এক ভোটের পক্ষেও নিজের সমর্থন ব্যক্ত করেন রাষ্ট্রপতি। সাম্প্রতিক বছরগুলিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ধারাবাহিকভাবে উচ্চ হয়েছে। ঔপনিবেশিক মানসিকতার চিহ্ন মুছে ফেলেছি আমরা। জনকল্যাণের একটি নতুন সংজ্ঞা রূপায়ণ করেছে সরকার, যার মধ্যে রয়েছে আবাসন এবং পানীয় জলের মতো মৌলিক চাহিদাগুলিকে অধিকার হিসেবে বিবেচনা করা বলেও এদিন উল্লেখ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। देश में चुनाव को एक साथ संपन्न कराने के लिए संसद में पेश किया गया विधेयक एक और ऐसा प्रयास है जिसके द्वारा सुशासन को नई आयाम दिया जा सकते हैं। एक राष्ट्र एक चुनाव की व्यवस्था से शासन में निरंतरता को बढ़ावा मिल सकता है। नीति निर्धारण से जुड़े निष्क्रियता समाप्त की जा सकती है। संसाधनों की अन्यत्र खर्च हो जाने की संभावना कम हो सकती है तथा वित्तीय बोझ को कम किया जा सकता है। इनके अलावा जनहित में अनेक अन्य लाभ भी हो सकते हैं। हमारे सांस्कृतिक विरासत के साथ हमारे जुड़ाव और अधिक गहरा हुआ है। इस समय आयोजित हो रहे प्रयागराज महाकुंभ को उस समृद्ध विरासत की प्रभावी अभिव्यक्ति के रूप में देखा जा सकता है। ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন রাজ্য পুলিশের এডিসি GS রাও। এছাড়াও পুরস্কৃত হচ্ছেন রাজ্যের আরো ৬ জন আধিকারিক। ত্রিপুরা পুলিশ কর্মী এবং হোমগার্ডকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি পদকের জন্য নামকরণ করায় ত্রিপুরা পুলিশ কর্মী এবং হোমগার্ডকে আন্তরিকভাবে অভিনন্দন জানায় বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাষ্ট্রপতি পদকে ভূষিত হয়েছেন ত্রিপুরা পুলিশের অতিরিক্ত মহাপরিচালক GS রাও। এছাড়াও কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন এসপি বিজয় দেববর্মা, এসপি মানিক দাস, ডিএসপি পান্নালাল সেন, ডিএসপি অজয় দেববর্মা, ডিএসপি শ্যামল দেববর্মা, তাছাড়া সুবেদার নিরঞ্জন দেববর্মা এবং হোমগার্ড রইসিয়ামা ডালং। পর্যটন বিকাশের মধ্য দিয়ে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। গত 5 বছরে রাজ্যে পর্যটকের পরিসংখ্যান 26 লক্ষ, যেখানে রাজস্ব আয় হয়েছে 31 কোটি টাকা। জাতীয় পর্যটন দিবস 2025 অনুষ্ঠানে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়, এক্ষেত্রে পর্যটন বিকাশের মধ্য দিয়ে কর্মসংস্থানের বিকল্প উৎস তৈরি করার চেষ্টা করছে রাজ্য সরকার। গত 5 বছরে রাজ্যে পর্যটকের পরিসংখ্যান 26 লক্ষ, যেখানে রাজস্ব আয় হয়েছে 31 কোটি টাকার বেশি। শনিবার জাতীয় পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। যে ফুটফল পর্যটকদের তার যে সংখ্যা, সেটা আমাদেরকে বিশাল অনুপ্রেরণা যোগায়। 26 লাখের উপর ছাড়িয়ে গেছে 5 বছরে। রেভিনিউর ক্ষেত্রে যদি আমরা বলি, অর্থ উপার্জনের ক্ষেত্রে 31 কোটি টাকার উপরে। বিদেশি পর্যটক দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের বাইরের বিভিন্ন প্রদেশ থেকে পর্যটকের সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের অ্যাভেলেবেল যা পরিকাঠামো রয়েছে, সেই পরিকাঠামোগুলোর উপর ভর করেই আমাদের আজকের এই প্রচার এবং প্রসার। রাজ্যের পর্যটনের বিকাশে সৌরভ গাঙ্গুলিকে করা হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এইরকমই নিত্য নতুন পরিকল্পনার মধ্য দিয়ে পর্যটনের মানচিত্রে ত্রিপুরাকে বিশ্বের দরবারে পৌঁছে নেওয়া হয়েছে উদ্যোগ। এদিন জানালেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা আমাদের একটা সিদ্ধান্ত, যা বিগত দিনে ছিল না, এবং টুরিস্ট ফুটফলের মাধ্যমে সেটা আমরা প্রমাণ পেয়েছি যে তাতে ট্যুরিজমের বা টুরিস্টের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বন্ধুরা, এমন নিত্য নতুন চিন্তা ভাবনা নিয়ে আমরা এগিয়ে যেতে চাইছি। একদিকে যেমন পরিকাঠামোগত উন্নয়ন হবে, একদিকে যেমন অর্থ উপার্জন হবে, টুরিস্ট ফুটফলের সংখ্যা বৃদ্ধি পাবে, এবং আমাদের রাজ্য পর্যটনের মানচিত্রে ভারতবর্ষের মধ্যে
একটা বিশেষ জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। ছোট্ট রাজ্য ত্রিপুরা তার যে ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক যে সৌন্দর্য যেটা রয়েছে, সেটাকে পুঁজি করে আমরা এই রাজ্যকে একটা বিশেষ জায়গায় আমরা নিয়ে যেতে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় রাজ্যের পর্যটন ক্ষেত্রগুলোকে সংস্কার এবং নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এক্ষেত্রে 59 কোটিতে 70 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে থাকা খাওয়ার বন্দোবস্ত। ছবি মোড়া সংস্কারে 60 কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, যেখানে সম্পন্ন হয়েছে 25% কাজ। 97 কোটি টাকায় উদয়পুরের বন্দুয়ারে গড়ে তোলা হচ্ছে 51 শক্তিপীঠের আধ্যাত্মিক ট্যুরিজম। প্রসাদ প্রকল্পে উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দির সংস্কারের কাজ শেষ হয়ে যাবে মার্চের 10 তারিখের মধ্যে। স্বদেশ দর্শন 2 প্রকল্পে ডিপিআর তৈরি করে শচীন্দ্রনগরে গড়ে তোলা হচ্ছে নতুন প্রকল্প। কসবা এবং চতুর্দশ দেবতা মন্দিরের সংস্কারের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে ব্যয় করা হবে 30 কোটি টাকা। এছাড়াও রাজ্যের 19টি জনজাতি অংশের সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দেবার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার বলেও এদিন জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সাহিত্য শিক্ষায় অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন অরুণোদয় সাহা। অরুণোদয় সাহা ত্রিপুরার একজন বাঙালি শিক্ষাবিদ, প্রাক্তন অধ্যাপক, রাজনীতিবিদ এবং লেখক। 2007 সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হলে এর প্রথম উপাচার্য নিযুক্ত হয়েছিলেন তিনি। বিশালগড়ে একটি বাঙালি পরিবারে হয়েছিল তাঁর জন্ম। বাবা অবনী মোহন সাহা ছিলেন একজন ব্যবসায়ী, একজন মেধাবী ছাত্র ছিলেন অরুণোদয় সাহা। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং ওটাহো স্টেট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 3 জুলাই 2007 সালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিযুক্ত হন এবং 18 ফেব্রুয়ারি 2013 সালে অবসর গ্রহণ করেন তিনি একজন স্বীকৃত লেখক। তাঁর লেখা বিভিন্ন জার্নাল এবং সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, কিছু বইও প্রকাশিত হয়েছে তাঁর। শনিবার দেশের পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশিত হয়েছে। ওই পুরস্কার প্রাপকের তালিকায় নাম রয়েছে অরুণোদয় সাহারও। দ্য টাইমস অফ ইন্ডিয়া উত্তর পূর্ব ভারতের বিভিন্ন ক্ষেত্রের উদ্যোক্তাদের বিশেষ সম্মাননায় সংবর্ধিত করতে আয়োজন করে টাইমস অফ বিজনেস অ্যাওয়ার্ড নর্থ ইস্টের 2য় সংস্করণ গুয়াহাটি তাজ হোটেলে লংতরায় ব্র্যান্ডের কর্ণধার শ্রী রতন দেবনাথকে উত্তর পূর্ব ভারতের শ্রেষ্ঠ বিশুদ্ধ মশলা প্রস্তুতকারক হিসেবে সম্মানিত করা হয়েছে। অনুষ্ঠানে এই সম্মান লংতরাইয়ের পণ্যগুলির উৎকৃষ্ট গুণমান, বিশুদ্ধতার প্রতিফলন বলে জানিয়েছে লংতরাই কর্তৃপক্ষ। এই স্বীকৃতি আমাদের প্রেরণা যোগাবে এবং আরো নিবিড়ভাবে কর্মোদ্যোগ গ্রহণ করার পথে উদ্বুদ্ধ করবে। পাশাপাশি এই স্বীকৃতি আমাদের দায়িত্বকে আরো বাড়িয়ে দিয়েছে। পুরস্কার গ্রহণ করে এই কথা জানিয়েছেন লংতরাইয়ের কর্ণধার রতন দেবনাথ। ইকফাই ইউনিভার্সিটির ছাত্রদের শারীরিকভাবে নিগৃহীত করা সহ বিশালগড়ের যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল আগরতলা থেকে উদয়পুরগামী বাসের চালক ও সহচালকদের বিরুদ্ধে। পরিস্থিতি সামলাতে শনিবার এলাকার সমস্ত বাস চালকদের নিয়ে আলোচনায় বসলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। আগরতলা উদয়পুর রোডের সমস্ত বাস চালকদের বিরুদ্ধে বিশালগড়ের কোনো ছাত্রছাত্রী বা সাধারণ জনগণকে বাসে না নেওয়া এবং বাস যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করার ভিত্তিতে একাধিকবার থানায় অভিযোগ করেছিলেন ইকফাই ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা। কিন্তু বিশালগড় থানার পক্ষ থেকে বাস চালকদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যার ফলস্বরূপ শুক্রবার বিকেলে ঘটনার পুনরাবৃত্তি ঘটলে বাসের সহকারী চালক ছাত্রদের উপর হামলা করে বলে অভিযোগ করেছেন ইকফাই ইউনিভার্সিটির আইনের ছাত্র অর্ণব রায়। কলেজ থেকে আসার সময় নাগেরচোলা স্ট্যান্ডের মধ্যে আর কি একটা বাস ড্রাইভার খুব মিসবিহেভ করেছে। বাস ড্রাইভারের সাথে সাথে বাস ড্রাইভারের কন্ট্রাক্টরও স্টুডেন্ট দেখে এরপরেও মিসবিহেভ শুরু করেছে এবং কি হাত উঠানো শুরু করেছে, বুকের মধ্যে হাত দিয়েছে, বলছে যাকে বলার বল। আমাদের বিধায়ক স্যার অলরেডি বলে দিয়েছে যেখানে যে কোনো বাস ড্রাইভার যদি এরকম ব্যবহার করে জাস্ট একটা ফটো তুলে স্যারকে দেওয়ার জন্য, বাট ওই সময় যখন আমরা ফটো তুলতে যাই তখন বাস ড্রাইভার আর কন্ট্রাক্টরে এসে হাত লাগানো শুরু করেছে। তো এটাই আমি আমাদের বিধায়ক হওয়ার পরে 1 বছর আগেও সেটা নিয়ে কথা বলার চেষ্টা করেছি। সবাই আমরা নাগেরজোলা বাস স্ট্যান্ডের যারা আছে
এবং সবাই মিলে বিশালগড়ের আমরা বসেছি, একসঙ্গে কথা বলে একটা সলিউশন করার চেষ্টা করেছি। কিন্তু কিছু অতি উৎসাহী ড্রাইভার কন্ট্রাক্টর আছে যারা নেতৃত্বের কথা শুনতে চায় না, হয়তোবা সেই কারণে এমনটা হচ্ছে। একটাই কথা থাকবে, বিশালগড়ের প্যাসেঞ্জারের যেন হ্যারাসমেন্ট না হয় সেটা এনশিওর করতে হবে। তাদের গাড়িতে একটা সিট নির্দিষ্ট থাকে, যে প্রতিবন্ধীদের জন্য একটা সিট থাকে, এই সিটটা নিয়েও একাধিকবার তারা সবগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো, ওনাদের নেতৃত্বরা আসছেন, আমরা কথা বলে সেটা সলিউশন করবো। শনিবার ৭৫ বছরে পা দিল ভারতের নির্বাচন কমিশন। ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক পরিবেশ রক্ষার দায়িত্ব রয়েছে নির্বাচন কমিশনের উপর। সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের উপর উঠে আসা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের দায়িত্ব আবারও একবার স্মরণ করিয়ে দিতেই নিউজ নাওয়ের এই বিশেষ প্রতিবেদন। ৭৫ পূর্ণ করে ৭৬ পা দিয়েছে ভারতের প্রজাতন্ত্র। অপরদিকে শনিবার ৭৫ পা দিল ভারতের নির্বাচন কমিশন। ৭৫ বছর আগে এই দিনে যাত্রা শুরু করেছিল নির্বাচন কমিশন। সেই অর্থে এদিন পালন করা হয় জাতীয় ভোটার দিবস। ইংরেজি নতুন বছরে প্রথম মন কি বাতের মঞ্চে নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নির্বাচনী প্রক্রিয়াকে আরও আধুনিক করতে দীর্ঘ সময় ধরেই একের পর এক প্রযুক্তির ব্যবহার করেছে কমিশন, যা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। এতে আরও উন্নত হয়েছে আমাদের ভোট প্রক্রিয়া। জাতীয় ভোটার দিবস দিনটি এজন্য গুরুত্বপূর্ণ যে সেদিন ভারতের নির্বাচন আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল। সংবিধানের রচয়িতারা আমাদের নির্বাচন আয়োগকে, আমাদের গণতন্ত্র, জনগণের অংশীদারিত্বকে অনেক বড় স্থানে রেখেছেন। আমিও নির্বাচন আয়োগকে ধন্যবাদ জানাবো। তারা সময়ে সময়ে আমাদের ভোট দানের প্রক্রিয়াকে আধুনিক করে তুলেছেন, শক্তিশালী করে তুলেছেন বলে কমিশনকে দরাজ শংসাপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী। নিঃসন্দেহে ভারতের শীর্ষ আমলার পদ হল মুখ্য নির্বাচন কমিশনের। ভারতের প্রতিটি জাতীয় নির্বাচনে মহারাষ্ট্রযোগ্য বিশ্বের মধ্যে জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম, জনসমাজের বহুত্ব ও বিচিত্রতার পরিপ্রেক্ষিতে কঠিনতম। তবে লক্ষণীয় বিষয় হল গত বছর সেই কঠিন কাজটির মধ্যে পদে পদে পরাজয়ের নিশানা পরিলক্ষিত হয়েছে। কথাটা এই জন্যই আসছে কারণ গত লোকসভা নির্বাচন থেকে পরবর্তী সময়ে হরিয়ানা ও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণকে কেন্দ্র করে নিরপেক্ষতা নিয়ে যত বিতর্ক এবং সেই সূত্রে সর্বোচ্চ আদালতের মামলা দায়ের হয়েছে তা বেনজির। সেই ১৯৫১ থেকে ৫২ সালে প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেনের তত্ত্বাবধানের সময় থেকে দৃষ্টান্তমূলক যত্ন সহকারে যে কাজ হয়ে আসছে, সেই প্রেক্ষিতে ২৪শে ১৮তম জাতীয় নির্বাচনটিতে বিস্তর অস্বস্তি ও হতাশার কারণ ঘটেছে। ভারতীয় গণতন্ত্র তার অসামান্য যাত্রাপথে পিছু হাঁটতে শুরু করেছে। নির্বাচন কমিশনের এবারের আচরণেই তার স্পষ্ট ইঙ্গিত বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা। অনেকগুলি ক্ষেত্রে কমিশনের বিবেচনা নিয়ে, নিরপেক্ষতা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। সেই সব সন্দেহের উত্তর যাই হোক, তা যে তৈরি হওয়ার অবকাশ ঘটল সেটাই দুর্ভাগ্যজনক বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ১৯৫১ সালে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট অনুযায়ী ভোটদান পর্বের ৪৮ ঘণ্টা আগে হল সাইলেন্স পিরিয়ড বা নীরবতার পর্ব, যা সব প্রার্থীরাই তা মেনে প্রচারের সমাপ্তি ঘোষণা করেন। কিন্তু ২৪শে লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী ঠিক সেই ৪৮ ঘণ্টাকেই বেছে নিয়েছিলেন কন্যাকুমারীতে ধ্যান মণ্ডপম ও ধ্যানে বসার জন্য এবং সারা দেশের সমস্ত প্রচার মাধ্যম তা প্রতি মুহূর্তে জনসাধারণের কাছে পৌঁছে দিয়েছিল। ব্যক্তিগত ধ্যান আর জনসম্মুখে ক্যামেরা পরিবৃত ধ্যান এক কথা নয়। দ্বিতীয়টি, যদি প্রচার মাধ্যমে যেখানে দেখানো হয় আক্ষরিক অর্থেই তা প্রচার। বিরোধীরা এই ব্যাপারে অভিযোগ জানালেও কমিশন তাতে কর্ণপাত করেনি। বিরোধী নেতারা তার আগে প্রধানমন্ত্রী ও তার অন্যান্য দলের নেতার মুখে সরাসরি সাম্প্রদায়িক প্রচারের বিরুদ্ধেও কমিশনের কাছে পদক্ষেপের আপিল জানিয়েছিল, কিন্তু ফল হয়নি তাতেও। সরাসরি বিদ্বেষে প্রচারের ক্ষেত্রেও কমিশন ভ্রুক্ষেপ করেনি বলে অভিযোগ। অথচ রাজনৈতিক প্রচারে তর্ক বিতর্ক যেমন গণতন্ত্রের অধিকার, নির্বাচন কমিশন সেই অধিকার ও স্বাধীনতা দানেও কার্যত ব্যর্থ। জমি বাড়ি নয়, টাকা পয়সা নয়, সাধারণ জনতার অধিকারের নয় ছয়ের অভিযোগে আন্দোলিত হয়েছে সমাজ, যা অভিপ্রেত নয় কোনোভাবে। ২০২৩ সালের শেষে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় এবং ২০২৪ সালে মহারাষ্ট্র ও হরিয়ানায় নির্বাচনের ফল প্রশ্নের পাশাপাশি জন্ম দিয়েছে বিপুল বিস্ময়ের। এই ৪ রাজ্যে নির্বাচনী হেঁয়ালির কিনারা আজও করে উঠতে পারেনি কোনো শার্লক হোমস, ব্যোমকেশ বক্সী, ফেলু মিত্ররা। লোকসভা নির্বাচনে মাস কয়েকের মধ্যে ভোটার চরিত্র কিভাবে এমন
180 ডিগ্রি ঘুরে যেতে পারে সেই ব্যাখ্যাও নেই কারো কাছে। মাত্র 5 মাসে ভোটারের হৃদয় বদলের এমন নজিরও সাম্প্রতিককালে দেখা যায়নি। পরাজিতরা যেমন বিহ্বল ও হতচকিত, জয়ীরাও তেমনই হতবাক। ভোটের ফলাফল যাই হোক না কেন, এদেশের ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের পরিবেশটি বাঁচানোর দায়িত্ব যে সব প্রতিষ্ঠানকে বহন করতে হবে, নির্বাচন কমিশন কিন্তু তার মধ্যে অন্যতম প্রধান। 75তম বর্ষপূর্তিতে এই দায়িত্ব যথাযথভাবে পালন করার শপথ নিতে হবে নির্বাচন কমিশনারকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সংবিধান সংশোধনের নামে রাজ্যের বিরোধী দলগুলো নিজেদের উদ্দেশ্যে চরিতার্থ করতে চাইছে বলে বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন রাজ্য বিজেপি প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য। এছাড়া শনিবার সংবিধান গৌরব দিবসের সমাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন তিনি। 11 তারিখ থেকে সংবিধান গৌরব দিবস পালন করছি, গৌরব, এবং আজকে তার সমাপন। আমাদের রাজ্যের প্রত্যেকটি মণ্ডলে আজ বিকালে আমাদের মিছিল বের হবে। পার্টির কর্মকর্তা, আমাদের পার্টির সমর্থক ছাড়াও সাধারণ মানুষ তাতে সামিল হবেন। রাজ্যের অর্থ সামাজিক উন্নয়নের জন্য পর্যাপ্ত অর্থ থাকা সত্ত্বেও তা ব্যয় করতে পারছে না রাজ্য সরকার। পরিসংখ্যানে এমনটাই জানিয়েছে সিএজি। এক্ষেত্রে গত 5 বছরে ব্যয় করা সম্ভব হয়নি 31,474.89 কোটি টাকা। একদিকে রাজ্যের বর্তমান সরকার উন্নয়নের ঢালাও প্রচার করে চলেছে, অন্যদিকে ডবল ইঞ্জিন সরকারের ব্যর্থতার দলিল ফুটে উঠছে ক্যাগ রিপোর্টে। একদিকে সরকার বলছে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে রাজ্য, অর্থাৎ ডাবল ইঞ্জিনের সুফল পাচ্ছে রাজ্যবাসী। অন্যদিকে ক্যাগের রিপোর্ট বলছে সরকার গত 5টি অর্থ বাজেটের পুরো অর্থ খরচ করতে পারেনি। পরিসংখ্যানে জানিয়েছে ভারত সরকারের অধীনস্থ হিসাব রক্ষক সংস্থা সিএজি। 2018-19 থেকে 2022-23 এই 5টি অর্থ বছরে রাজ্য সরকারের বাজেট বরাদ্দের পরিমাণ ছিল মোট 1,16,523 কোটি 8 লক্ষ টাকা। এই বিশাল অর্থ রাশির মধ্যে রাজ্য সরকার খরচ করতে পেরেছে 85,048 কোটি 19 লক্ষ টাকা, অর্থাৎ এই ক্ষেত্রে খরচ করতে পারেনি 31,474 কোটি 89 লক্ষ টাকা। 2018-19, 19-20, 20-21 এবং 21-22 এই 4টি অর্থ বছরে রাজ্য সরকার বরাদ্দকৃত বাজেটের 70% উপর অর্থ খরচ করতে পারলেও 2022-23 অর্থ বছরে 50% অর্থ খরচ করতে পারেনি বলে নিজেদের রিপোর্টে জানিয়েছে সিএজি। যেখানে রাজ্য সরকার প্রতি বছরে অতিরিক্ত বাজেট বরাদ্দ করে সেখানে এই বিশাল পরিমাণ অব্যয়িত অর্থ তাহলে গেল কোথায়, তা নিয়ে উঠে আসছে প্রশ্নচিহ্ন। বাজেট বরাদ্দের অর্থ যদি খরচই করা না যায় তাহলে এই বিশাল পরিমাণ অর্থের বাজেট করার কি যুক্তি রয়েছে, প্রশ্ন উঠছে তা নিয়েও। ক্যাগের রিপোর্ট মোতাবেক 2022-23 অর্থ বছরে রাজ্য সরকারের মূল বাজেটের বরাদ্দ ছিল 27,047 কোটি 67 লক্ষ টাকা। বছরের শেষ লগ্নে বরাদ্দ করা হয় আরও 3,065 কোটি 37 লক্ষ টাকা অতিরিক্ত বাজেট। সব মিলিয়ে 30,113 কোটি 4 লক্ষ টাকা করা হয়েছিল বরাদ্দ। ক্যাগ রিপোর্ট মোতাবেক রাজ্য সরকার সব মিলিয়ে 21,110 কোটি 42 লক্ষ টাকা খরচ করতে পেরেছে। 1,002 কোটি 62 লক্ষ টাকা খরচ করতে পারেনি রিপোর্টে উল্লেখ করেছে সিএজি। বিগত 5 বছরের মধ্যে 2022-23 অর্থ বছরে অব্যয়িত অর্থের পরিমাণ সব থেকে বেশি। বাজেটের অর্থ ব্যয় করতে না পারাটা কি সরকারের ব্যর্থতা, তা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ডেমো ট্রেন নিয়ে ক্রমাগত অভিযোগের প্রেক্ষিতে শেষ পর্যন্ত নড়েচড়ে বসল উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। ডেমো ট্রেন সংস্কারের জন্য আগরতলা সাবরুম রুটে 28 জানুয়ারি পর্যন্ত বাতিল করা হলো দুপুর এবং রাতের যাত্রী রেল। রাজ্যে ডেমো ট্রেন চলাচল নিয়ে অভিযোগের শেষ নেই নিত্য যাত্রীদের। রাজ্যের উত্তর অথবা দক্ষিণে নিয়মিত রেল যাত্রীদের অভিজ্ঞতা ডেমো ট্রেন চলাচল নিয়ে ভালো নয় মোটেও। ডেমো ট্রেনের অপরিচ্ছন্নতা, নোংরা আবর্জনাযুক্ত কামরার কারণে নিত্য হয়রান হতে হয় যাত্রীদের। তার উপর প্রায় যখন তখন এই ট্রেনে চলাচল বন্ধ হওয়ার ঘটনা ঘটছে। মাঝপথে আটকে যাচ্ছে ডেমো। গত কয়েকদিন ধরেও এই অবস্থা চলছে। দুপুর ও বিকেলের আগরতলা সাবরুম আগরতলা ডেমো ট্রেন গত কয়েকদিন ধরে চলছে প্রায়
খুঁড়িয়ে খুঁড়িয়ে এই ট্রেনটির গতি আচমকা যাচ্ছে কমে 100 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে গতি হঠাৎ করে নেমে আসছে প্রতি ঘন্টায় 60 এবং 50 কিলোমিটার। সমস্যা এখানেই শেষ নয়, ট্রেনটি মাঝপথে থেমে যাওয়ার ঘটনাও ঘটছে অহরহ। যাত্রী সাধারণের ক্রমাগত অভিযোগের প্রেক্ষিতে 28 জানুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে আগরতলা সাবরুম রুটের দুপুর এবং রাতের ট্রেন। স্থির হয়েছে এ সময়ের মধ্যে এর সংস্কার করা হবে। ইতিমধ্যে শুরু করা হয়েছে আগরতলা রেল স্টেশনের পিচ লাইনে সংস্কার কাজ। দুপুর 1:40 আগরতলা থেকে সাবরুম এবং বিকেল 4টায় সাবরুম থেকে আগরতলার উদ্দেশ্যে ছাড়ার জন্য নির্দিষ্ট ডেমু ট্রেন চলাচল বাতিল করায় চরম দুর্ভোগ চলছে নিত্য রেল যাত্রীদের পক্ষে আগরতলা থেকে দুপুরে সাবরুমের উদ্দেশ্য এবং বিকেলে সাবরুম থেকে আগরতলার উদ্দেশ্যে যাত্রা করার কোনো উপায় রইল না 28 জানুয়ারি পর্যন্ত। রাজ্যে সব মিলিয়ে 5 জোড়া ডেমু ট্রেন চলাচল করে প্রতিদিন, এর মধ্যে 4 জোড়া চলাচল করে আগরতলা সাবরুম আগরতলার মধ্যে। অপর 1 জোড়া রেল চলাচল করে আগরতলা করিমগঞ্জ ও আগরতলার মধ্যে। এইগুলির জন্য সব মিলিয়ে আগরতলা রেল স্টেশনে মোট 3টি ডেমো ট্রেনের সম্মিলিত কোচ তথা রেলের পরিভাষায় রেক রয়েছে। এর মধ্যে একটি রেক আগরতলা করিমগঞ্জ ও আগরতলার মধ্যে চলাচল করে, একটি চলাচল করে আগরতলা সাবরুম আগরতলার মধ্যে দিনে 3 বার করে সকাল, দুপুর ও রাতে। অপর একটি চলাচল করে আগরতলা সাবরুম আগরতলার মধ্যে দুপুর ও বিকেলে। এই রেকটির ইঞ্জিনেই দেখা দিয়েছে গোলযোগ, তাতে 28 জানুয়ারি পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছে 1 জোড়া ট্রেনের চলাচল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কৈলাসহরের মনুনদীর বাঁধ সংস্কারের দাবিতে কৈলাসহর ধর্মনগরের প্রধান সড়ক এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় সকাল 10টা থেকে রাস্তা অবরোধ করেছে জেলা কংগ্রেস। অবরোধের জেরে রাস্তার দুপাশে আটকে পড়ে শত শত যানবাহন। প্রশাসনের হস্তক্ষেপের ফলে 2 ঘণ্টা পর প্রত্যাহার করা হয় অবরোধ, কিন্তু অতি সত্বর সমস্যার সমাধান করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংঘটিত করার হুমকি দিয়ে অবরোধ প্রত্যাহার করেছেন স্থানীয় বিধায়ক বীরজিৎ সিনহা। বাংলাদেশের অবৈধভাবে সীমান্ত এলাকায় বাঁধ নির্মাণের ফলে আগামী বর্ষা মৌসুমে কৈলাসহরে প্লাবিত হবে এই আতঙ্কে এবং প্রশাসনের কাজের গাফিলতির কারণে এই অবরোধ বলে জানান বিধায়ক বীরজিৎ সিনহা। সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করার জন্য মুখ্যমন্ত্রীকে কৈলাসহর সফরের অনুরোধও জানিয়েছেন বিধায়ক বীরজিৎ সিনহা। মহোদয়কে আমি আহ্বান রাখবো, আপনার পদস্থ অফিসারদের নিয়ে নিজের চোখে দেখে যান বাংলাদেশের ওই পারে যে বাঁধটা। উনি তো শুধু ফটো দেখেছেন, কিন্তু নিজের চোখে দেখে গেলেই আমার মনে খুব ভালো হবে। এবং এই যে বাঁধগুলো যে মেরামতের প্রয়োজন, উনি যাতে দেখে যান আমি আহ্বান রাখছি। আমি আজকে রাত্রেই ফোন করব মাননীয় মুখ্যমন্ত্রীকে, অনুরোধ করব উনি যাতে একটা সময় করে যাতে এই ইম্পর্টেন্ট জিনিস যে বাঁধটা, কারণ সাংঘাতিক ব্যাপার। এবং আজকে বাংলাদেশে যে এত উঁচা করে বাঁধ হচ্ছে, যার ফলে আমাদের এই নদীর জলটা এদিকে যাবে কেমনে, এবং এইখানে বাঁধ তো ভাঙবেই, শুধু এইখানে নয়। এবং সরকারের ব্যর্থতা, বাম আমলেও ব্যর্থ, রাম আমলেও ব্যর্থ। নতুন ভোটার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রথম সারিতে রয়েছে ত্রিপুরা। ভোটদান আজ উৎসবে পরিণত হয়েছে রাজ্যে 15তম রাজ্যভিত্তিক জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানে এমনটাই জানালেন রাজ্যের মুখ্য সচিব জি.কে. সিনহা। এই জাতীয় ভোটার দিবসের মূল অনুষ্ঠানটি আয়োজিত রবীন্দ্র ভবনে, যেখানে নতুন ভোটারদের হাতে তুলে দেওয়া হয় এপিক কার্ড। উল্লেখ করা যেতে পারে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকায় মোট 28,91,082 জন ভোটার রয়েছেন, যার মধ্যে 14,50,709 জন রয়েছেন পুরুষ, 14,40,229 জন মহিলা এবং 74 জন হলেন তৃতীয় লিঙ্গের ভোটার। সর্বশেষ চূড়ান্ত ভোটার তালিকায় সংযোজন হয়েছে মোট 51,303 জন ভোটার এবং তালিকা থেকে মুছে ফেলা হয়েছে 24,696 জন ভোটারের নাম। कि हमारे राज्य की यह विशेषता है कि इलेक्टोरल रजिस्ट्रेशन के मामले में तो यह सर्वोत्तम राज्य है ही। इससे भी ज्यादा महत्वपूर्ण बात यह है कि वोटिंग परसेंटेज, चाहे विधानसभा का चुनाव का हो या लोकसभा चुनाव का हो, बहुत सारे राज्यों से बेहतर होता है। और इस बार भी 2024 में लोकसभा का चुनाव हुआ, उसमें भी हमारे जो मतदाता हैं बढ़ चढ़कर पोलिंग बूथ पर आए और शांतिपूर्ण मतदान किया। और सबसे खुशी की बात यह है कि जैसे जैसे समय बीतता जा रहा है, यह चुनाव
एक उत्सव के रूप में परिणत होता जा रहा है। জয় জয়কার। সিসিআরটিতে ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন মোট 4 জন শিল্পী। এরা হচ্ছেন শঙ্কর রুদ্রপাল, রূপানন্দী ঘোষ, শর্মিষ্ঠা সিংহ, দীপিকা দাস। এছাড়া একাডেমির ছবি প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশ নেবেন রাজ্যের 8 শিল্পী। ললিত কলা একাডেমির মর্যাদা সম্পন্ন সিসিআরটিতে ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন রাজ্যের মোট 4 জন শিল্পী। এরা হচ্ছেন শঙ্কর রুদ্রপাল, রূপানন্দী ঘোষ, শর্মিষ্ঠা সিংহ, দীপিকা দাস। সংস্কৃতির ক্ষেত্রে অসামান্য ব্যক্তিদের ফেলোশিপ প্রদান করে সেন্টার ফর কালচারাল রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং বা সিসিআরটি। তরুণ শিল্পীদের এই বৃত্তি প্রদান করে ললিত কলা একাডেমি সংস্কৃতির বিভিন্ন দিকগুলিতে গভীরভাবে অধ্যয়ন ও গবেষণার ক্ষেত্রে 2 বছরের জন্য দেওয়া হয় এই ফেলোশিপ। প্রতি বছর সারা দেশের শিল্পীদের নিয়ে একটি দৃশ্যকলার প্রদর্শনীর আয়োজন করে ললিত কলা একাডেমি। 64তম ললিত কলা একাডেমির অ্যাওয়ার্ড এবং প্রদর্শনীর জন্য এই বছর সমগ্র দেশ থেকে প্রায় 7,000-এর উপর শিল্পীর ছবি আবেদনপত্র জমা হয় এবং তার মধ্য থেকে প্রদর্শনীর জন্য নির্বাচিত করা হয়েছে 294টি ছবি। তার মধ্য থেকে 20 জন শিল্পীকে মহামহিম আর্থিক পুরস্কার ও মানপত্র প্রদান করবেন রাষ্ট্রপতি। প্রথমবার উত্তর পূর্বাঞ্চলে যে 7টি রাজ্য আছে তার থেকে সবচেয়ে বেশি শিল্পীর কাজ ত্রিপুরা থেকে নির্বাচিত হয়েছে এই বছর। একাডেমির প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নির্বাচিত হয়েছে রাজ্যের মোট 8 জন শিল্পীর কাজ। রাজ্যের যে 8 জন শিল্পী এবছর প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছেন তারা হলেন তপতি ভৌমিক মজুমদার, নিতাই দাস, মনীষ ভট্টাচার্য, প্রমিত বর্ণপাল, মতি জয়শ্রী রায়, জয়দীপ ভট্টাচার্য, পুষ্পল দীপ এবং শান্তা দীপ। 2018-তে রাজ্যে ললিত কলা একাডেমির প্রতিষ্ঠার পর থেকে রাজ্যের শিল্পীদের যে অগ্রগতি লক্ষণীয়ভাবে চোখে পড়েছে তারই ফলস্বরূপ এই 8 জন শিল্পীর ন্যাশনাল এক্সিবিশন সুযোগ পাওয়া বলে জানিয়েছেন সংস্থার কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ললিত কলা একাডেমির অ্যাওয়ার্ডের জন্য 64 বছরের ইতিহাসে মোট 4 জন শিল্পী এই রাজ্য থেকে নির্বাচিত হয়েছিলেন। তারা হলেন বিপুল কান্তি সাহা, সৌম্য চক্রবর্তী, মৃন্ময় দীপবর্মন এবং সর্বশেষ 2023 সালে সৌমেন দেবনাথ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে ধর্মনগর শহরের একটি অভিজাত হোটেলে অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে ধর্মনগর থানা পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত বিহারের 2 যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পিস্তল উদ্ধারের ঘটনায় ধর্মনগর শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে। आज सुबह हमारी टीम जिसमें डिस्ट्रिक्ट इंटेलिजेंस ब्रांच और एसडीपीओ धर्मनगर के नेतृत्व में आज सवेरे अराउंड 2 बजे एक इंटेलिजेंस मिला कि बिहार से 2 लोग आए हुए हैं और उनके साथ आर्म्स होने की संभावना है। 1:30 बजे एक ट्रेन आई थी जिससे ये लोग आए थे और ये एक होटल में रुके हुए थे, तो हमने एक टीम गैदर किया और डिस्ट्रिक्ट इंटेलिजेंस ब्रांच और एसडीपीओ धर्मनगर के नेतृत्व में वो टीम ने जाके उनको कॉर्डन किया और जब उनकी तलाशी उनको पकड़ा गया उस होटल से, उनकी तलाशी ली गई तो उनके पास ये एक पिस्टल मिला मैगजीन के साथ। तो ये जो 2 लोग हमने अरेस्ट किए हैं वो बिहार से हैं, बिहार समस्तीपुर से, जिनका नाम नीरज कुमार इंदल मुखिया है और हम आर्म्स एक्ट में इनके ऊपर केस ले रहे हैं ताकि हमें आगे का पता चले इन्वेस्टिगेशन में कि ये किसने ऑर्डर दिया था, ये वेपन किस लिए था और कौन इनका खरीदार था। तो जनरली ये बिहार से आया है और अभी हम आगे का इन्वेस्टिगेशन केस दायर कर रहे हैं। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বিশালগড় মহকুমার কসবা গ্রাম পঞ্চায়েত এলাকায় 14 বছরের নাবালিকা কন্যার বিয়ে বন্ধ করে দিল প্রশাসন। নাবালিকা কন্যাকে উদ্ধার করতে গিয়ে আক্রমণের মুখে পড়তে হয় বিশালগড় মহকুমা প্রশাসন, চাইল্ড লাইন ও মহিলা থানা পুলিশকে। চাইল্ড লাইন চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, জেলা শিশু সুরক্ষা বিভাগ, ডিসি বিশালগড় এবং বিশালগড় মহিলা থানার পুলিশের যৌথ উদ্যোগে কসবা গ্রাম পঞ্চায়েত এলাকায় নাবালিকা কন্যাকে বিয়ের আসর থেকে উদ্ধারের জন্য অভিযান চালালে মেয়েটিকে নিয়ে পরিবারের লোকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রশাসনিক কর্তারা তাদের পিছু নিয়ে মেয়েটিকে উদ্ধার করার সময় এলাকাবাসী ও পরিবারের লোকজন আক্রমণাত্মক হয়ে তাদের মারতে আসলে কোনো রকমে নিজেদের রক্ষা করে ও মেয়েটিকে থানায় নিয়ে আসে। নাবালিকা মেয়েটিকে বর্তমানে চাইল্ড লাইনের আশ্রয়ে রাখা হয়েছে এবং এই ঘটনা সম্পর্কে বিস্তারিত সাংবাদিকদের জানানো হয়েছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে।
তারা উদ্দেশ্য ছিল যে আমরা গেছিলাম যে আমরা কথাবার্তা করে বিয়েটা কি হইতেছে জানার জন্য, কিন্তু তারা এরকম ভাবে সিনটা ক্রিয়েট করছে যে আমরা মারবো এরকম একটা পজিশন, বাস লিয়ে দৌড়াইতেছে, গালিগালাজ। তো ওই লোকটা যদিও পালিয়ে যায়, কিন্তু ওইদিকে লোকটারে আমরা পেছনে লাগিয়ে দেয়। তারপর আমরা কথাবার্তা বলি, ডিসি বিশালগড় উনিও কথাবার্তা কয়া ওমেন পিএসের যে এসআই সাহেব ছোটা ম্যাডাম উনিও কথাবার্তা কয়, আমরাও কথাবার্তা করে মেয়েটাকে নিয়ে আসি। এখন আমরা মেয়েটাকে শেল্টারে রাখতেছি। পরবর্তীকালে আমরা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি সিদ্ধান্ত নেব যে কি করা যায় আর কি। মেয়েটার বয়স কত? 14 বছর। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যৌথ মঞ্চের উদ্যোগে রাজ্যব্যাপী আগামী 27 জানুয়ারি গ্রামীণ ব্যাংকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হবে বলে যৌথ মঞ্চের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেওয়া হয়েছে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়ন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে 10 দফা দাবির ভিত্তিতে আন্দোলন সংগঠিত করে আগামী 27 জানুয়ারি ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। প্রেক্ষিতে শুক্রবার শিলচর শ্রম দপ্তরের রিজিওনাল কমিশনারের সঙ্গে আলোচনার পর কোনো সমাধান না হওয়ায় শনিবার ব্যাংক কর্তৃপক্ষ যৌথ মঞ্চের সঙ্গে আলোচনাক্রমে তাদের বেশিরভাগ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। ব্যাংক কর্তৃপক্ষের অনুরোধে আগামী 27 জানুয়ারি ব্যাংক ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে যৌথ উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে জানানো হয়। আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং ওনারা অনুরোধ করেন আমাদের ধর্মঘটটা আপাতত বাতিল বা স্থগিত করার জন্য। এই উপলক্ষে আমরা আমাদের যারা আছি নেতৃত্ব আমরা কথা বলে ওরা রিটার্ন আমাদের একটা কমিউনিকেশন করেন যে আমাদের যে 10 দফা দাবির মধ্যে বেশিরভাগ দাবিগুলি ওরা সহানুভূতির সহিত বিবেচনা করে এবং ম্যাক্সিমাম দাবি তারা মাইনা নিব বা আগামী দিনের একটা দুটো যেগুলি আমাদের ডিসকাস হচ্ছে যে আলোচনার মাধ্যমে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।